বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। কমান্ডারের শাহাদাতের বদলা নিতে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলে ইয়েমেনের ড্রোন হামলা, পশ্চিম এশিয়ার কৌশলগত ভারসাম্যে পরিবর্তন। আরও থাকছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেবেনজিয়ার বক্তব্য, ইগো মার্কিন হামলার উল্টো ইয়েমেন আরও শক্তিশালী হয়েছে বলছে রাশিয়া। এরপর জানিয়ে দেব ফের হামলা হতে পারে ট্রাম্পের উপর, সমাবেশ নিয়ে সতর্ক বার্তা। আরও জানিয়ে দেব জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পেন্টাগন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কমান্ডারের শাহাদাতের বদলা নিতে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সেনা অবস্থানে একযোগে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার শহীদ হওয়ার পর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ইসরায়েল বিরোধী হামলা ছিল নিখুঁত এবং হামলাগুলোয় ইসরায়েলি বাহিনীর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাকরা এলাকায় ক্যান্ডি ও স্ন্যাক্স বহনকারী একটি পিকআপ ট্রাকে ড্রোন হামলা চালায়। হামলায় একজন নিহত ও অপর একজন আহত হন। নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সাদেক আতেফ আতাওয়ি। এই প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের রামিম সেনাঘাঁটিতে ভারী কামানের গোলাবর্ষণ করেন। সেই সঙ্গে ইসরায়েলের বেইত হিল্লেল এলাকায় অবস্থিত শাইল ব্যাটালিয়ন ঘাঁটিতে ফালাক রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। পাশাপাশি ইসরায়েলি আল মাস সেনা চৌকিতে বোরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহ একই সঙ্গে উত্তর ইসরায়েলের কিরিয়াত সমনা শহরেও কয়েক ডজন কাতিউসা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়, যদিও তেল আবিব সেসব খবর প্রকাশ করেনি। ইসরায়েলে ইয়েমেনের ড্রোন হামলা, পশ্চিম এশিয়ার কৌশলগত ভারসাম্যে পরিবর্তন। আল মাসিরা নেটওয়ার্ক একটি প্রতিবেদনে জানিয়েছে তেল আবিবের উপর ইয়েমেনের ড্রোন হামলা ইসরায়েলের অর্থনৈতিক, কৌশলগত এবং রাজনৈতিক ক্ষতির পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের মিত্র জোটকে চ্যালেঞ্জ করার মতো অনেক সংকেত পাঠিয়েছে। ইহুদিবাদী শাসকদের শাস্তি দেওয়ার উপর ইয়েমেনিদের গুরুত্ব আরোপ, ইয়েমেনিদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো, ইয়েমেন নিয়ে নেতানিয়াহুর ভয় এবং তেল আবিবে ইয়েমেনের ড্রোন হামলার মাধ্যমে এই অঞ্চলে কৌশলগত ভারসাম্যে পরিবর্তন ইত্যাদি বিষয় বিশেষজ্ঞদের স্বীকারোক্তি সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ ঘটনা। এইসব প্রসঙ্গে পাঁচ টুডে বিশ্লেষণ আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয়। গাজা জনগণের প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে। আল মাসিরা এক প্রতিবেদনে জানিয়েছে ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের রাজনৈতিক কার্যালয় সোমবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে দেশটির সশস্ত্র বাহিনী গাজা ও ফিলিস্তিনের জনগণকে সমর্থন অব্যাহত রাখবে। উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরুর পর ইয়েমেনের সেনাবাহিনী ফিলিস্তিনিদের সমর্থনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সহ বাব আল মান্দাব প্রণালী, লোহিত সাগর ও ভূমধ্যসাগরে ইসরায়েলের স্বার্থকে লক্ষ্যবস্তু করে কয়েক ডজন সামরিক অভিযান চালিয়েছে। বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ইহুদিবাদী পত্রিকা হারেজ্য এক প্রতিবেদনে বলা হয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইয়েমেনিদের ভয় পায়। হারেজ্য পত্রিকার অর্থনৈতিক বিশ্লেষক নেহিমিয়া শটারসাল সোমবার বিবি ইয়েমেনিদের ভয় পান শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। ওই নিবন্ধ তিনি লিখেছেন, ইয়েমেনি প্রতিরোধ বাহিনীকে মোকাবেলা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধজাহাজ পাঠিয়েছিলেন তা সত্যিই ইয়েমেনিদের ক্ষতি করতে পারেনি। কাজেই ইসরায়েল যে ইয়েমেনের মোকাবেলার দুর্বল, বিশ্ববাসী তা সহজেই বুঝতে পেরেছেন। আল মাসিরা নেটওয়ার্ক জানিয়েছে তেল আবিবের উপর ইয়েমেনের ড্রোন হামলা তেল আবিবের জন্য অর্থনৈতিক, কৌশলগত এবং রাজনৈতিক ক্ষতির পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের মিত্র জোটকে চ্যালেঞ্জ করার মতো অনেক সংকেত পাঠিয়েছে এবং এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য পরিবর্তন করে দিয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে তেল আবিবের উপর ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলার ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধের নয়া সমীকরণ তৈরি হয়েছে। ইয়েমেনি সেনাদের সৃষ্ট ও সমীকরণ লক্ষ্য হল গাজার আগ্রাসন বন্ধ করা এবং অবরোধের পরিসমাপ্তি টানতে ইহুদিবাদী শত্রুদের উপর চাপ বৃদ্ধি করা। এই হামলার মধ্য দিয়ে আরও যে বার্তা দিয়েছে ইয়েমেন তা হলো গাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা যেরকম চাপের শিকার হচ্ছেন, এইরকম চাপ তেল আবিবে ইহুদিবাদী বসতি স্থাপনাকারীরাও ভোগ করবে।
বার্তা সংস্থা ইসরা জানিয়েছে, ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের রাজনৈতিক কার্যালয়ের সদস্য আল কাহুম সোমবার হোদেইদা ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি বলেছেন, আগামী দিনগুলো অভাবনীয় এবং বিস্ময়কর। ইহুদিবাদী ইসরায়েলি শনিবার সন্ধ্যায় হোদেইদা যে হামলা চালিয়েছে, ওই হামলার জবাব না দিয়ে ছাড়া হবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নেবেনজিয়ার বক্তব্য, ইগ্রো মার্কিন হামলায় উল্টো ইয়েমেন আরও শক্তিশালী হয়েছে বলছে রাশিয়া। রাশিয়া বলেছে, আমেরিকা ও ব্রিটেনের ইয়েমেনের বিভিন্ন স্থানে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েও দেশটির নৌশক্তির কোনো ক্ষতি করতে পারেনি, বরং পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি বিরোধী হামলা চালানোর ক্ষেত্রে ইয়েমেন আরও শক্তিশালী হয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর নিরাপত্তা পরিষদের ইয়েমেন বিষয়ক এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি বলেছেন, পরিস্থিতি শান্ত করার পরিবর্তে কিছু দেশ আগুনে ঘি ঢালছে এবং বল প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ইগ্রো মার্কিন হামলায় ইয়েমেনের তেমন কোনো ক্ষতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না, বরং উল্টো লোহিত সাগরে ইয়েমেনের নৌবাহিনীর হামলার জোরদার হতে দেখা যাচ্ছে। নেবেনজিয়া বলেছেন, ইয়েমেন পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ এবং দেশটি ইগ্রো মার্কিন আগ্রাসনের শিকার হওয়া সত্ত্বেও সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালাতে সক্ষম হয়েছে। রাশিয়ার এই সিনিয়র কূটনৈতিক বলেন, আমেরিকা ও ব্রিটেন 6 মাস ধরে আগ্রাসন চালিয়েও ইয়েমেনের কোনো ক্ষতি করতে পারেনি, বরং উল্টো প্রতিরোধকামী দেশটির সামরিক শক্তি আরও বেড়ে গেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী। আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলের সমর্থনে ইয়েমেন বিমান হামলা শুরু করার পর থেকে হুতি যোদ্ধারা তাদের হামলার লক্ষ্যবস্তুতে ব্রিটিশ ও মার্কিন জাহাজগুলোতে যুক্ত করেছেন। ফের হামলা হতে পারে ট্রাম্পের উপরে, সমাবেশ নিয়ে সতর্ক বার্তা। পেনসিলভানিয়া বাটলারে গত 13 জুলাই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যার প্রচেষ্টা চালানো হয়। বেথেল পার্কের ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত জনসমাবেশে অভিযুক্ত টমাস ক্রুকের ছোড়া গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। এই ঘটনার পর থেকেই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইউএস সিক্রেট সার্ভিস তাকে এখনই বাইরে কোনো সমাবেশ যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে। এ ঘটনার পর সিক্রেট সার্ভিসের প্রধান কিম চিটল পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে কংগ্রেস কমিটির কাছে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেছেন, ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা তাদের একটি বড় ব্যর্থতা। পদত্যাগপত্রে চিটল উল্লেখ করেছেন, আমাদের দেশের নেতাদের রক্ষা করার জন্য সংস্থাটি তার মিশন পূরণ করতে ব্যর্থ হয়েছে। সিরিতে পেনসিলভানিয়া ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, ভারী হৃদয়ে এজেন্সি ছেড়ে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সিক্রেট সার্ভিসের সতর্ক বাণীর পর ট্রাম্পের প্রচারণা টিম বাইরের সমাবেশের পরিকল্পনা স্থগিত করেছেন। বর্তমানে তারা বাস্কেটবল অ্যারেন সহ ঘেরা জায়গাগুলিতে সমাবেশের আয়োজন করতে চলেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের দামামা বেজে ওঠার পর থেকে ট্রাম্প শত শত সমাবেশ করেছেন, যা তার সমর্থকদের জন্য উৎসবের মতো হয়ে উঠেছে। ট্রাম্পের উপদেষ্টারা সিক্রেট সার্ভিসকে জানিয়েছেন, 2024 সালের পুনর্নির্বাচন প্রচারণা নিয়ে তারা বড় ইভেন্ট করার পরিকল্পনা করেছেন এবং এর জন্য সুরক্ষা এবং সম্পদ বৃদ্ধির প্রয়োজন হবে। যদি ট্রাম্প এখন স্টেডিয়ামের মতো আরও নিরাপদ স্থানে সমাবেশ করেন, তাহলে সেটি আরও ব্যয়বহুল হবে। জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস। দলীয় চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। এরপর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতার দৌড়ে সামনে চলে এসেছেন দলটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইতিমধ্যে এক জরিপে ট্রাম্পকে পিছনে ফেলেছেন তিনি। জনমত জরিপের উপর ভিত্তি করে এক ফলাফল প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। গত সোমবার ও মঙ্গলবার এই জরিপ চালানো হয়, যেখানে কমলার প্রতি 44% এবং ট্রাম্পের প্রতি 42% ভোটার সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলটির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়। তার 3 দিন পর নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বাইডেন। সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি নিজের সমর্থন জানিয়ে দেন তিনি। এর আগে 15 ও 16 জুলাই রয়টার্স ইপসোসের এক জরিপে কমলা এবং ট্রাম্পের প্রতি 44% ভোটার জনসমর্থন জানিয়েছিলেন। তার আগে 1 ও 2 জুলাই জরিপে ট্রাম্প কমলার চেয়ে মাত্র 1% ব্যবধানে এগিয়েছিলেন। বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পেন্টাগন। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা ও কারফিউ জারি সহ সাম্প্রতিক ঘটনাবলী উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ব্রিফিংয়ে। স্থানীয় সময় গত মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজর আনসারি প্যাট রাইডারকে জিজ্ঞেস করেছেন, বাংলাদেশের চলমান গণহত্যাকে পেন্টাগন কিভাবে দেখছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেখামাত্র গুলি প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী গণহত্যা চালিয়েছে, শত শত
শত মানুষ নিহত, হাজার হাজার আহত হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশ জুড়ে কারফিউ বলবৎ করা হচ্ছে। জনগণ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে এবং নিরাপত্তা বাহিনী সড়কে রয়েছে। নিরাপত্তা বাহিনী জাতিসংঘের চিহ্নিত আর্মার্ড পার্সোনাল ভেহিকেল ব্যবহার করেছে জাতিসংঘ, যার নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? জবাবে পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, আমরা প্রতিনিয়ত সেখানকার বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আমার সহকর্মীরা যা বলেছেন আমি সেটাই বলতে চাই। আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাবো এবং অবশ্যই এই সহিংসতা অব্যাহত হোক, আমরা তা চাই না। অপর এক প্রশ্নে মুশফিক বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ শান্তি মিশনের বৃহত্তম অর্থদাতা। যারা নিজেদের দেশে মানবাধিকারের চরম লঙ্ঘনের জড়িত তাদের জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত করা হচ্ছে। যারা নিজেদের দেশে শান্তি রক্ষা করতে পারছে না তারা জাতিসংঘ মিশনে কিভাবে শান্তি রক্ষা করবে, এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? যেভাবে প্যান্ট রাইডার বলেছেন, আমরা আবারও বলি, আমরা সেখানে সহিংসতা দেখতে চাই না এবং চাই যে তারা মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুক।